নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প সোনার বালা। A blade has 4 sides। 3 দিন মোটে কামিয়েছে, তার মানে একটা দিক এখনো অব্যবহৃত। কিন্তু কোন দিকটা? রোজই মনে রাখার চেষ্টা করে, রোজই ভুলে যায়। সামান্য একটা হিসেব 1 2 3 4, তাও খেয়াল থাকে না। কি যে তোর মাথা বঙ্কু! সকাল 9টার সাইরেন অনেকক্ষণ বেজে গেছে। 7 মাইল দূরে অফিস। অনেক বাধা ঠেলে 10:30টার মধ্যে যেমন করেই হোক পৌঁছতে হবে। এদিকে 4টে আসল কাজ বাকি: খৌরি খাজানা, নাহানা, খানা, পড়না। প্রথম কাজটাই আটকে গেছে। ব্লেডের হিসেব গোলমাল করে ফেলেছে। সকাল থেকেই আজ সব ট্রেন লেটে চলেছে। গতকাল বঙ্কিমের এক সম্বন্ধীর বিয়ে ছিল। বিয়ে হয়েই ছিল। গতকাল গেছে বৌভাত। এক পেট আবর্জনা নিয়ে শুতে শুতেই 1টা বেজেছে। সারা রাত প্রায় ঘুম নেই। জঠরে বিভিন্ন সুখাদ্যের লাঠালাঠি। পরিপাক যন্ত্রের নির্দেশ কেউই মানতে চাইছে না। 8 খণ্ড মাছ জোড়া লেগে বিশাল কালবোস হয়ে এপাশ থেকে ওপাশ খেলে খেলে বেড়াতে চাইছে। কয়েক টুকরো মাংস বিগত জীবনের শোক ভুলতে পারছে না। মাঝে মাঝে ব্যা ব্যা করে উঠছে। ফ্রাইড রাইস সমস্ত স্নেহবস্তু ত্যাগ করে ফ্লুইড পলিউশনের দায়ে এক কোণে আলু চাল মেরে বসে আছে। এই হট্টগোলে দধি বেচারা পশু চর্বির ভার মুক্ত করে সমস্যা আরো সাংঘাতিক করে তুলেছে। গোটা কত কমলাভোগ ক্রিকেট বলের মতো কেবলই বোল্ড আউট করার চেষ্টা করছে। পাকযন্ত্র হাল ছেড়ে দিয়ে বসে আছে। আমি হলুম গিয়ে ঝোল ভাতের যন্ত্র। তুমি ঠুসেছ মোগলাই খানা। আই হ্যাভ নো রেসপন্সিবিলিটি। তোমার মাল তুমি বুঝে নাও। মাঝরাতে বিনিদ্র বঙ্কিম জোয়ানের আরক খেতে খেতে সার বুঝেছে অনুরোধে হয়তো ঢেঁকি গেলা যায়, কিন্তু হজম করা যায় না। আর একটা জিনিস বুঝেছে, 250 টাকা এখনো এই বাজারেও খেয়ে উসুল করা যায় না। করকরে 250 রুপিস। সামান্য একটি সোনার বালা। নতুন বউয়ের গোল গোল শ্যামলা হাতে মানিয়েছে জবর। ওমা, দেখি দেখি বড় জামাই কি দিয়েছে। বাহ, বেশ দিয়েছে। এই বাজারে বেশ দিয়েছে। মেয়ে মহলের প্রশংসায় বঙ্কিমের বুক 10 হাত না হলেও বঙ্কিমের স্ত্রী প্রতিমার চলার ঠমক খুলেছে। কোমরে কাপড় জড়িয়ে সে কি দেমাক! জেলজেলে শাড়ি নয়, অপাঠ্য বই নয়, ডিফেক্টিভ টেবিল ল্যাম্প নয়, প্লাস্টার অফ প্যারিসের বিদঘুটে কোনো মূর্তি নয়। আজ তো একটা সোনার বালা ঝেড়ে সব শালাকে কুপোকাত করে দিয়েছে। অবশ্য এই বালা নিয়ে তার আগে বঙ্কিমের সঙ্গে অনেক চুলোচুলি হয়ে গেছে। 3 রাত দুজনে এক ঘরে ঘুমোয়নি। 2 দিন নির্জলা উপবাস, 7 দিন কথা বন্ধ। বঙ্কিম বলার মধ্যে বলেছিল, 1টা 2টো শালাশালি হলে লোকে দামি কিছু দেওয়ার কথা ভাবতে পারে। মা ষষ্ঠীর কৃপায় সংখ্যায় তো নেহাত কম নয়। আগের 3 শ্যালক আর 1 শালিকাকে 3.5 পয়সা সোনার কানের ঠিকরে দুল দিয়ে জামাইকৃত্য করেছে। তখন সোনার দাম কম ছিল, নিজের সংসার ছোট ছিল। এখন দুটোই বেড়েছে। অতএব বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। তাছাড়া আরো 2 জন লাইন দিয়ে আছে। বছর না ঘুরতেই টোপর পরার জন্য মুখিয়ে আছে। এদিকে শালাজরা একটি করে আন্ডা পেড়েছেন, আর অন্নপ্রাশনের স্টেনলেস স্টিলের থালাবাটি কিনতে কিনতে বঙ্কিম ক্রমশই বোম মেরে গেছে। কাকে সামলাবে? বড়র মেয়ে হলো তো মেজো একটি ছেলে দিলেন। অমনি বড় কোমর বেঁধে লাগলেন ছেলের জন্যে। মেজো টেক্কা দিয়ে যাবে, সহ্য হবে কেন? রেজাল্ট আবার মেয়ে। এদিকে সেজো সকলকে টেক্কা দিয়ে একসঙ্গে 2টি ছাড়লেন। প্রবল প্রতিযোগিতা। ঘরদোর বাড়ি উঠোন নবজাতকে 6 লাভ।
অনবরত ওই চ্যাঁ ভ্যাঁ। বঙ্কিম বলতে চেয়েছিল, সোনার এখন প্রচন্ড দাম, একটা ভালো শাড়ি দিয়ে ছেড়ে দাও। তা কি করে হয়? এই ভাই আমার সবচেয়ে আদরের ভাই, ট্যাঁকে করে মানুষ করেছি, একটা ভারী কিছু না দিলে প্রেস্টিজ থাকে না। আরে ম্যান, তুমি এত রোজগার করছো, বিয়ে তো একবারই করে লোকে, এর পরের কাজ তো অনেক পরে। বঙ্কিম খুঁতখুত করে বলেছিল, তাহলে সেই পেটেন্ট দুল, 3 পয়সার সোনা। না না, দুল নয়। প্রতিমার ঘোরতর আপত্তি। দুল একঘেয়ে হয়ে গেছে, প্রতি কাজেই দুল গেছে, এবার অন্য কিছু। অন্য কিছুটা কি? হীরের আংটি? বঙ্কিম খিঁচিয়ে উঠেছিল। হীরের আংটি দেবার মুরদ আছে তোমার? প্রতিমা একটু মোচড় মেরে বলেছিল। কেন নেই? তুমি চাইলেই আছে। বাড়িটা বেচে দিয়ে তোমার পেয়ারের ভাইয়ের বউয়ের আঙুলে হীরের আংটি তুলে দিই। বঙ্কিম ইস্যুটাকে আর একটু ঘোরালো করে তুলল। আমার বিয়েতে তোমার বাপের বাড়ি থেকে যা দিয়েছিল সবই তো প্রায় উসুল করে নিয়েছ, আর গোটা 32 টাকা হয়তো পাওনা আছে। এরপর প্রতিমা আর কথা বাড়ায়নি, মুখ তোলা হাঁড়ি করে সংসারের কাজে লেগেছে। বঙ্কিমও বিশেষ আমল দিতে চায়নি। তোমরা সব বিয়ে করে খাট বালিশ বিছানা ফার্নিচারে বাড়ি ঠেসে ফেললে, মোটা মোটা বউ, মোটা মোটা নগদ, ভালো ভালো তত্ত্ব, টেরিলিন টেরিকটন, ঝকঝকে জুতো, চকচকে চেহারা। এদিকে বঙ্কিম বেচারার হাঁড়ির হাল। তার বেলায় এক কাঁদুনি। কে করবে? শ্বশুরমশাই গত হয়েছেন, তিনি থাকলে সবই হতো। ছেলেরা যে যার সে তার, না করলে জোর তো করা যায় না। প্রতিমার যুক্তি, তুমি ভিখিরি নাকি? তুমি আমার রাজা, পরের ধনে পোদ্দারি করবে কেন? নিজের রোজগারে লড়ে যাও ম্যান। খুব হিসেব হয়েছে। ব্লেডের যে কোনো একদিক ঘুরে চাপাও, গালে পড়লেই ধার বোঝা যাবে। বঙ্কিম আর হিসেবের ঝামেলায় যেতে চাইল না। কোন হিসেবটা সে শেষ পর্যন্ত রাখতে পেরেছে? মধ্য মাসেই মাইনের টাকা ফৌত, বাকি কটা দিন এটা ধরে টান ওটা ধরে টান। তখন সে খেচর ভুচর জলচর। দাড়িতে একটা টান মেরেই বঙ্কিমের মালুম হলো ব্লেডের হিসেব মেলেনি। বাবা, অতই সোজা? এক চান্সে মিলে যাবে? জীবনে মেলেনি, আজ মিলবে? ছাত্র জীবনে একদিনের জন্যও হাজার চেষ্টা করে সরল করর উত্তর 0 কিংবা 1 হয়নি। সবসময় একটা বিদঘুটে ভগ্নাংশ পূর্ণ পূর্ণ নিয়ে তলায় এসে থিতাত। দেখলেই চক্ষু স্থির। বঙ্কিমের শিক্ষকরা বলতেন, ছোকরার এলেম আছে, কোথা দিয়ে যে কি করে বসলো। উত্তর দেখছো? 1 পূর্ণ 233-এর 9003। বলিহারি বাবা। শেষে বঙ্কিমের এক বন্ধু পদ বাতলে দিলে, ট্রাই ইউর লাক, হয় 0 না হয় 1। এক কাজ করবি, ধর 232-এর 513 হয়েছে। ঘাবড়াও মাত, 513-র 232 দিয়ে গুণ করে দে, ইজ ইকুয়াল টু 1। উত্তর যদি 0 না হয় ফুল মার্ক, আর যদি 0 করতে চাও, যা হয়েছে সেই সংখ্যাটাই মাইনাস করে দাও। 0 কি 1, 1 কি 0, এইটে ঠিক করার মধ্যেই একটু ফাটকাবাজি রয়ে গেল। ওটুকু রিস্ক তোমাকে নিতেই হবে। নো রিস্ক নো গেন। ব্লেডটাকে আবার উল্টে লাগালে বঙ্কিম। ভাবলে, রিস্কটাই নিলুম সারা জীবন, গেনটা ছাই হলো কি? 0 আর 1-এর ঘোর প্যাঁচে পড়ে ফুল মার্ক আর ভাগ্যে জুটল না। গালের সাবান শুকিয়ে খুশকির মতো উঠতে শুরু করছে। অন্যদিন 8টার মধ্যেই দ্বিতীয় পক্ষে চা এসে যায়। আজ প্রায় 9:30 বাজতে চলেছে। সম্বন্ধীর বিয়েতে বঙ্কিমের বাড়ির অবস্থা দেখলে মনে হবে মড়ক লেগেছে। সব কিছুই এলোমেলো। দেরিতে সব ঘুম থেকে উঠেছে। ঘরে ঘরে দোমড়ানো চটকানো বিছানা। প্রতিমার নীলাম্বরী আলনায় জড়ভুট্টি, ব্লাউজ মাটিতে লুটোচ্ছে। উঁচু গোড়ালির জুতো যথাস্থানে নেই।
সকালে শুঁড়িখানার মতো লণ্ডভণ্ড অবস্থা। শরীর যখন নিচ্ছে না, বিয়ে বাড়িতে নাচতে কুঁদতে যাওয়া কেন? সকালে একবারই প্রতিমাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। বাসি নায়িকার মতো চেহারা, চোখে অস্পষ্ট কাজল, মুখের এখানে ওখানে প্রাচীন দেওয়ালের মতো চটা ওঠা মেকআপ, পরিপাটি খোঁপা যেন থ্যাতলানো গোলাপের কুঁড়ি। উৎসব ভোরের বউকে যে এত অশ্লীল দেখায় বঙ্কিমের ধারণা ছিল না। ঠোঁটে আবার ফাটা ফাটা পানের রসের ছোপ। লাখ টাকা দিলেও ও ঠোঁট চুম্বনের অযোগ্য। জুলপির কাছে ব্লেডের কোপ বসিয়ে বঙ্কিম নিজে নিজেই বললে, চায়ের সেকেন্ড এডিশনের আশা ছাড়ো মানিক। সকাল থেকেই তো দফায় দফায় ইন্টারভিউ। প্রতিবেশীদের ভাইয়ের বউ ভাতের ফিরিস্তি দেবে, না চা তৈরির মতো একটা তুচ্ছ কাজে সময় নষ্ট করবে? ওহ, খুব করেছে ভাই এই বাজারে। মাছ এই চাকা চাকা দাগা, যত পারো খাও। 1000 কমলা ভোগ এখনো ভাঁড়ারে গড়াগড়ি যাচ্ছে। 7 হাঁড়ি দই হাত পড়েন, হিসেব নেই তো। সব ভাইয়ের দিলি তো হাওদাখানা। তোমার মুখেই শুনলাম হাওদাখানা। বঙ্কুবাবুর বেলাতেই যত কৃপণতা। জামাই ষষ্ঠীতে একবারই তোমার কোনো এক দিলদার ভাই একটা দেশি কাপড় কিনেছিল। কেনার সময় মনেই ছিল না বড় জামাই প্রমাণ সাইজের একটা লোক। কিনে নিয়ে এলো একটা খোকা কাপড়। বহর বোধ হয় 38 ইঞ্চি, লম্বা 8 হাত, বড় জোর 9 হাত। বেহিসেবে ঠিকই, তবে জামাইয়ের ব্যাপারে অলওয়েজ অন দি মাইনাস সাইড। তবু প্রতিমা ভাইদের ডিফেন্ড করে গেল। খাটো জুলি তো ভালো গো, কত কনসিডারেট। পাছে বোন বিধবা হয় সেই ভয়ে ছোট কাপড় দিয়েছে। বাসে ট্রামে ওঠার সময় অসাবধানে পায়ে জড়িয়ে যাবার নো চান্স। একেই বলে সেফটি ধুতি। বঙ্কিম বলেছিল, রোড সেফটি উইকে পরে বিবাদীবাগে সাদা দাগের উপর দিয়ে হেলে দুলে রাস্তা পার হব। কি বলো? দাড়িতে ব্লেডেতে যখন কিছুতেই বনিবনা হচ্ছে না, প্রতিমা তখন দুধের স্বর ভাষা 1 কাপ চা নিয়ে প্রবেশ করল। মেঝেতে থেবড়ে বসে বঙ্কিম দাড়ি মুক্ত হওয়ার চেষ্টা করছিল। ধরো ধরো, রাখো না। নিচু হওয়ার কষ্টটাও মহিলা স্বীকার করতে চায় না। পারলে বঙ্কিমের চাঁদিতেই কাপটা বসিয়ে দিয়ে যায়। এমন কিছু ভুঁড়ি নেই। বয়সও তত নয় যে কোমরে আর্থাইটিস হয়েছে বলে বিশ্বাস করতে হবে। হাঁপুড়ের মতো একটা শব্দ করে প্রতিমার জল ভর্তি প্লাস্টিকের মগের পাশে চায়ের কাপটা নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়াল। একটু চা ছলকে ডিশে পড়ল। বঙ্কিম একবার আর চোখে তাকালো। চায়ের কাপ, জলের মগ, দাড়ি কামাবার বুরুশ, সেভিং ক্রিমের টিউব, চাকা কৌটো, সেফটি রেজারের খাপ, ছোট তোয়ালে, ব্লেডের কাগজ। ফুটখানেক দূরে প্রতিমার ফুলো ফুলো পা, সায়ার ফ্রিল, পায়ের পাতায় জলের ছিটে। প্রতিমা অবাক হয়ে জিজ্ঞেস করলে, তুমি বেরোবে নাকি? নাই বা বেরোলে আজ? অফিসটা আমার মামার বাড়ি নয়। গলার নিচে থেকে ওপর দিকে ব্লেড চালাতে চালাতে সংক্ষিপ্ত উত্তরে বঙ্কিম তার মনের ভাব জানিয়ে দিলে, মামার বাড়ি নয় সে আমিও জানি। এমনি 1000 দিন কামাই করছো, আজকে যেতে হবে না। এই বলছিলে হজম হয়নি, রাতে ঘুম হয়নি, চান টান করে একটু শুয়ে পড়ো। হজম হয়নি বলে চাকরিটা তো আর হজম করতে পারি না। চাকরি ইজ চাকরি, এরপর একেবারেই শুইয়ে দেবে। তখন সংসার সামলাবে কে? তুমি না তোমার ভাইয়েরা? ভাইয়েরা কোন দুঃখে সামলাবে? তাদের সংসার নেই? তোমার সংসার তুমি সামলাবে। তবে আমার ব্যাপারে নাক গলাতে এসো না দয়া করে। সকাল থেকেই বাবুর মেজাজ একেবারে সপ্তমে। বাপ বললে শালা বলতে আসছে। হ্যাঁ, আসছে। যা 36টা শালা, তার গলা দিয়ে অষ্টপ্রহর হরিনামের মতো শালা শালাই বেরোবে। বঙ্কিম উত্তেজনায় সাবান মাখা বুরুষটা জলের মগের বদলে চায়ের কাপেই ডুবিয়ে দিলে। যা শালা, চাটাই গেল। সেই ফুল পড়ার মতো তাকিয়ে থেকে থেকে যদিও 1 কাপ ছ্যাঁকড়া চা জুটল, কানের কাছে তোমার বকবকানির চোটে তাও গেল। আমি আর করে দিতে পারবো না। খেতে হয় ওই চাই খাবে, না হয় ফেলে দেবে। সে আমি জানি।
কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। যতদিন বালাটা আদায়ের প্রয়োজন ছিল ততদিন না চাইতেই চা, না চাইতেই জল। কাল সন্ধ্যে থেকেই তোমার অন্য মূর্তি। সব শালাকেই আমার চেনা আছে শালা। চায়ের ভয় দেখিও না, দোকান আছে, পয়সা ফেলবো, কাপ কাপ চা খাবো, মিনিটে মিনিটে খাবো। তোমার পরোয়া করি? কে কার পরোয়া করে? আজকাল কেউ কারোর পরোয়া করে না, বুঝলে দোস্ত। দোকানে শুধু চাই জুটবে, অন্য কিছু জুটবে না। সব জুটবে, সব জুটবে, পয়সা ফেললে সব জুটবে। মাসে একটা করে সোনার বালা ছাড়লে আরো অনেক কিছু জুটবে, বুঝেছ? মিনোপলির যুগ শেষ হয়ে গেছে। তাই জোটাও। জুটিয়ে যে রাখুনি তাই বা কে জানছে। তোমার প্রাইভেট লাইফের খবর কতটুকু জানি? অফিস অফিস করে কেন এত পাগল বুঝি না ভাবো। কাজ তো যা করো জানাই আছে। তুমি একদিন না গেলে অফিস উল্টে যাবেন। ওই কাঁধ কাটা, পেট কাটা, পিঠ কাটা মেয়ে ছেলের ধান্দা। সারাদিন বিনা পয়সায় ফষ্টি নষ্টি। হ্যাঁ, অফিসটা তো কুঞ্জবন। সেখানে সব রাধিকারা সেজে গুজে এই বুড়ো কেষ্টর জন্য কদমতলায় বসে আছে। মোস্ট লাইবেলাস রিমার্ক। কোর্টে মানহানির মামলা ঠুকে দেওয়া যায়। বুড়ো কেষ্টদের তো সবচেয়ে বেশি ভয়। খাচ্ছ মাল, ডুবে ডুবে জল খায়, শিবের বাবাও টের পায় না। বঙ্কিম সেফটি রেজার থেকে গম্ভীর মুখে ব্লেড খুলতে খুলতে বললে, প্লিজ প্লিজ, মেছুনিদের মতো তর্ক করো না। বালা হয়ে গেছে, এখন আর আমার সঙ্গে নো রিলেশন। আবার অন্নপ্রাশন আসছে, ভয় নেই। তখন সংসারের ডালে বসে তোমার আবার কোকিল কণ্ঠ শোনা যাবে। তোমাকে আমার স্টাডি করা হয়ে গেছে। স্বার্থপরতা ইনকার্নেট। বালা বালা করে দেখছি পাগল হয়ে যাবে। ঠিক আছে, আজই আমি নতুন বউয়ের হাত থেকে বালা খুলে এনে তোমার নাকের ডগায় ছুঁড়ে ফেলে দেব। কঞ্জুস কাহাকা। মুখ সামলে। ডোন্ট ফরগেট আই অ্যাম ইয়োর হাজব্যান্ড। গুরুজন। তুমি হিন্দু নারী, পতি পরম গুরু। সেরকম পতি হলে গুরু বলে মান্য করা যায়। তোমার মতো পতির পত্নী হয়েছি এই তোমার 7 পুরুষের ভাগ্য। তাই নাকি? বেশ বুলি ফুটেছে তো। আর যে বাড়ির মেয়ে, কথাবার্তার এর থেকে ছিরি অবশ্য এক্সপেক্ট করা যায় না। মোস্ট আনসিভিলাইজড ব্রুট। আমাকে বলছো বলো, খবরদার বাড়ি তুলবে না। বাড়ি তোলা মানেই বাপ তোলা। জেনে শুনেই তো বিয়ে করেছিলে। কে বলেছিল বিয়ে করতে? না করলেই পারতে। তাই নাকি? মনে নেই তোমার মা যখন হাতে ধরে কান্নাকাটি করেছিলেন, বাবা আমার মেয়েটাকে নাও, বড় ভালো মেয়ে, তোমাকে একটু ইয়েও করে। মার বয়ে গেছে তোমার হাতে ধরতে, আমারও বয়ে গেছে তোমাকে ইয়ে করতে। কত ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার ছিল। আচ্ছা আচ্ছা, সব ছেলে ছিল। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। 1000 টাকায় ব্যারিস্টার জুটত? 1000 কেন, দরকার হলে বাবা 50,000 খরচ করতেন। টাকার অভাব ছিল নাকি? ওহ, টাকার অভাব ছিল না? তাহলে আমার বেলায় দায় সারা করলেন কেন চাঁদু? তোমার মতো বস্তুর জন্য যে দাম দেওয়া উচিত তাই দিয়েছে। প্রতিমা শেষ তোপটা দেগে দিয়ে উত্তরের অপেক্ষা না করেই ফরফর করে ঘর ছেড়ে চলে গেল। সাবান গোলা 1 কাপ চা নিয়ে বঙ্কিম ছড়ানো দাড়ি কামাবার সামগ্রীর মধ্যে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। পেটে শ্বশুরবাড়ির বদহজমের মাল, মনে প্রতিমার খোঁচা। চিবুকে অস্পষ্ট দাড়ি খিচখিচ করছে। অন্যদিনের মতো ভেলভেট সফট হয়নি। আয়নায় নিজের মুখের প্রতিফলনের দিকে বঙ্কিম ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। আয়নার মুখ যেন বলছে, হায় বঙ্কিম, কা তব কান্তা কস্তে পুত্র সংসার রহমতিব বিচিত্র কস্য তং বাকৃত আয়ত। চোখের কোণে কালি পড়েছে বাপি, দৃষ্টি ক্রমশ সরে আসছে। আর কেন? জয় শিব শম্ভু। উখার দে মাকান, লাগা দে তাম্বু। চলো বেটা গঙ্গা যমুনা তীর। আশার ছলনে ভুলি কি ফল লোভিবে মানিক। ছিলে 1, হয়েছে 3, আর কিছুকাল পরে হবে 4, তারপর হয়তো 5। নিউমেরিক্যালি তুমি বাড়তেই থাকবে।
উত্তাপে বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। এখনো সময় আছে। বি কেয়ারফুল ম্যান। কিভাবে গুরু? আসল বঙ্কিম প্রশ্ন করল প্রতিফলিত বঙ্কিমকে। তবে শোনো একটা কাহিনী। বরাহ অবতার রূপী নারায়ণ হিরণ্যাক্ষকে বধ করে নিজের স্বরূপ ভুলে গেলেন। কমপ্লিট অবলিভিয়ান। ছানাপোনা নিয়ে সংসার পেতে বসলেন। এটাকে দুধ খাওয়াচ্ছেন, ওটার গা চেটে দিচ্ছেন। কেলেঙ্কারি কাণ্ড। দেবতাদের মাথা ঘুরে গেল। হায় নারায়ণ, হিরুকে মারতে গিয়ে একই ফ্যাসাদ বাঁধালে প্রভু। ল্যাজারাস গোবেরাস অবস্থা। তুমি তো রিয়েল বরাহ নও। বরাহ হয়েছিলে ফর আ গ্রেট কজ। এ দেখছি প্লে বিকেম এ টাস্ক। উঠে এসো প্রভু। স্বর্গে তোমার সোনার পালঙ্ক। নারায়ণী সেজেগুজে শালঙ্কারা। অপ্সরারা নৃত্যগীত করছে, আতর ছড়াচ্ছে, আর তুমি কিনা আস্তা করে ছানাপোনা নিয়ে ঘোঁতঘোঁত করছো। এ কি সাংঘাতিক আত্মবিস্মৃতি। বুড়ো বুড়ো দেবতাদের দিকে আঙুল তুলে নারায়ণী বললেন, দিস ইজ ফর ইউ। বয়োজ্যেষ্ঠ আপনারা অনবরত একটা না একটা উপদ্রব তৈরি করে আজ বরাহ, কাল নৃসিংহ, পরশু কুর্ম করে আমার ঘর সংসারের 12টা বাজালেন। এবার সব কটার মুখে নুড়ো জেলে খেংড়ে বিষ ঝেড়ে দেব। মাতাল লম্পটের দল। দেবতাদের মুখ চুন। নারায়ণটার কি বুড়ো বয়সে ভীমরতি হলো? তুই দেবতা জন্ম ভুলে শুকর সেজে শুকরের সঙ্গে সংসার পাতলি। ইডিয়েট। শেষকালে দেবতাদের সভায় শেষ রাতে স্থির হলো নারদকে বলা। নারদ চোখ রগড়াতে রগড়াতে রাগ রাগ মুখে এসে ঢুকল। তার শরীরটা ভালো না। দেবরাজ বললেন, নাড়ু, নারায়ণকে যে সেভ করতে হবে। বেচারা মরতে গিয়ে বেহেড হয়ে গেছে। নারদ বলল, আমি স্যার এখন মরতে যেতে পারবো না, আমার শরীর খারাপ। দেবরাজ বললেন, তোমাকে যে একবার বরাহরূপী নারায়ণের কাছে যেতেই হচ্ছে। এই ভয়টাই নারদ করেছিল। কিন্তু কি আর করা, দেবরাজের হুকুম। শেষে নারদ ঢেঁকিতে করে বরাহ অবতারের কাছে গিয়ে ল্যান্ড করল। বললে, এই যে গুরু, মেমোরিটা একেবারে গুলে খেয়ে বসে আছো যে, এটা তো তোমার আসল রূপ নয়। বরাহ প্রথমে অ্যাটাক করতে এলো। নারদ প্রস্তুত ছিল। নারায়ণ নারায়ণ বলে বার কত খোঁচাখুঁচি করতেই শঙ্খ চক্র গদা পদ্মধারী বেরিয়ে এলেন। নারদকে জড়িয়ে ধরে বললেন, দোস্ত, মাই সেভিয়ার। কিন্তু মন্দ ছিলুম না হে। আহার নিদ্রা বেড়ে লাগছিল। বাট ফার্স্ট ইজ ফার্স্ট। চলো কেটে পড়ি। আয়নার বঙ্কিমকে বঙ্কিম বললে, ধান ভানতে শিবের গীত গাইলে কেন? হোয়াট ইজ দ্য মিনিং? তুমি বলতে চাইছো পঞ্চভূতের ফাঁদে পড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ কাঁদে, তাই তো? এক্স্যাক্টলি। তা মাঝখানে ওই সব ভ্যান তারা করার কি দরকার ছিল? ছোট্ট 2 লাইনের স্টোরি উইথ আ বোল্ড সারমন। নিজের আসল সত্তাটাকে হারিয়ে ফেলো না। বিয়ে কর্মযোগী, দ্যাটস অল। জড়িয়ে পড়ুন, সেই সার কথা। পাকাল মাস্টি হয়ে পিছলে বেড়াও নিজের বোয়েন্সিতে। তাই তো বলতে চেয়েছি, তোমার নিজের প্যাঁচালো প্রভাবিত মনের রিফ্লেকশনে সত্য, ত্রেতা, দাপর, কলি, পুরাণ, বর্তমান সব এক করে ফেলেছ। তাই তো সাধক গেয়েছে, তারা কতদিনে কাটবে বল এ দুরন্ত কালের ফাঁসি। বঙ্কিম তাড়াতাড়ি আয়নাটা উপুর করে রাখল। দার্শনিক বঙ্কিমকে উল্টে চাপা না দিলে আসল বঙ্কিমের অফিস যাওয়া মাথায় উঠবে। প্রায় 10টা বাজল। 12টা অবধি লেট অ্যাটেন্ডেন্স চলে, তারপর অফিস যাওয়ার আর কোনো মানেই হয় না। এদিকে পেটের যেরকম গুমোট অবস্থা, দ্বিতীয় কাপ চাটা পড়লে হয়তো একটু কাজ হতো। প্রতিমাকে খেপিয়ে দিয়েছে। এখন কিছুদিন বঙ্কিমে এক ঘরে। ধোপা নাপিত সব বন্ধ। তোমার তালে তাল দিয়ে চলতে হবে, তাই না? তুমি আমার মানি প্ল্যান্ট দেখেছো, তাই না? নাড়া দিলেই টাকা পড়বে। সোনার বালা।
বঙ্কিম মাথাটা এমনভাবে ঝাঁকালো যেন তার সাজানো বাগান শুকিয়ে গেছে। তার নিজের বিয়ের আংটি সোনাটা তো গেছেই, প্লাস আরও কয়েক পয়সা সোনা, প্লাস মজুরি, বিষ্ণুর দোকানে 250 টাকা ধার। যতদিন না দিতে পারছে আসা যাওয়ার পথে জুলজুল করে তাকিয়ে থাকবে। ঘরের বাইরে প্রতিমার এলাকায় পা দিয়েই বঙ্কিমের ক্ষোভটা আবার উথলে উঠল। বিয়ে করে ঘোড়ার ডিম তার লাভটা কি হয়েছে? এর চেয়ে ব্যাচেলার থাকলে কত আরামে থাকত। তাড়াহুড়ো না করলে আর একটু বাজিয়ে দেখে শুনে বউ আনা যেত। আর একটু চোখা চোখা নাক, টানা চোখ, ধারালো মুখ, আর একটু ভালো ফিগার, মৃদুভাষী, নম্র, সমর্পিতা, ছোট নিট পরিবার। এক ডাকা হাঁকা ধ্যাত ধেড়ে জিনিস। যত পুরনো হচ্ছে তত আওয়াজ বাড়ছে। বঙ্কিম যেন পৃথিবীর সবচেয়ে দুঃখী ক্ষত বিক্ষত মানুষ। বাথরুমের দিকে যেতে যেতে বঙ্কিম বেশ জোরে জোরে বলল, যত সব থার্ড ক্লাস ব্যাপার, প্রেজেন্টেশনের লোভে ঝেঁটিয়ে নিমন্ত্রণ করছে, আর যত সব পচা জিনিস গিলিয়ে মানুষ মারা তাল করছে। দেশের শত্রু, মার্ডারার। মুখ সামলে। প্রতিমা রান্নাঘর থেকে ফোঁস করে উঠল। বঙ্কিম এইটাই চাইছিল, চেঁচামেচি করে অন্তত মনটা খোলসা হোক। মুখ সামলে কি? ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এত জায়গায় নেমন্তন্ন খেয়েছি, এরকম পেটের অবস্থা কখনো হয়নি, নেভার। মাত্রা না রেখে খেলে ওই রকমই হবে। আমরাও তো খেয়েছি, আমাদের কিছু হলো না, ওনারই সব হয়ে গেল। তোমার যে বাপের বাড়ি, বাপের বাড়ির সব কিছু অমৃত সমান। কোনটা পচা ছিল? প্রথম তেল। ওটা তেল নয়, ডিজেল। মাছগুলো মর্গ থেকে এনেছে। ওই বোগড়া চালে কোনো শিক্ষিত লোক ফ্রাইড রাইস করে না। মাংস ধাপা থেকে তোলা, মিষ্টি কাগজের মণ্ড থেকে তৈরি। পেটে ওই মালের ধাক্কা সামলাতেও আরো 200 যাবে। 1000 টাকার বালা, 200 টাকার ঠেলা। শ্বশুরবাড়ির নিগোচি করেছে। বুরুষ ঝাড়তে ঝাড়তে বেশ জুৎসই করে বঙ্কিম আক্রমণ সানিয়ে নিলে। ও, বালার দামটা মিনিটে মিনিটে বাড়ছে। 250 থেকে আধ ঘন্টার মধ্যে 1000-এ উঠল। আগে না, ঘর থেকে যে সোনাটা গেল তার দামটা তখন ধরা হয়নি। সেটার আবার দাম কি? ও সোনা তো ও বাড়িরই, মাছের তেলে মাছ ভাজা। বাহ, ভালো যুক্তি। তার মানে তুমি বলতে চাইছো বিয়ের সময় যা ছিটে ফোঁটা দিয়েছিল সব ওইভাবেই উসুল করে নেবে? উসুল করে নেবে কেন? তোমার কেনার ক্ষমতা থাকলে কিনে দাও। নেই বলেই এই অবস্থা। অন্য কোনো বউ হলে এইভাবে ঘরের সোনা দ্বিতীয়বার করে? নেহাত আমার মতো বউ পেয়েছিলে তাই বলতে গেলে। আহা, কি উদারতা! আমার কোনো রিলেটিভের বিয়ে হলে দিতে? রামো, তোমার রিলেটিভরা আমাকে কি দিয়েছে যে আমি দেব? যারা দেয় তাদেরই গায়ে গায়ে শোধ করে দিতে হয়। একেই বলে শোধবোধ। কিছু নিলেই কিছু দিতে হয়। সমান সমান হতে আর কত বাকি? ও, এখনো অনেক বাকি। সমান সমান হতে সব ভাই ফুরিয়ে যাবে। আর তো মাত্র 2 ভাই বাকি। এখনো এই 4 8 চুড়ি আছে, গলার হার আছে, আমার আংটিটা আছে, আইবুড়ো বেলার দুল আছে, নাকচাবি আছে। আরও আছে, একটা পালিশ ওটা খাট আছে, ছেঁড়া তোষক আছে, দাগ লাগা লেপ আছে, আমার বিয়ের পোকায় ফুটো সিল্কের পাঞ্জাবিটা আছে, জোরের কাপড় আছে, একটা জল চৌকি আছে, স্টিলের ট্রাঙ্ক আছে, কয়েকটা কাঁসার বাসন আছে, আর আছে তোমার হাত ঘড়িটা। ছেলে মেয়ে আধা আধি ভাগ, হাফ আমার হাফ তোমার। তোমার হাফটা শ্বশুরবাড়িরই প্রাপ্য। ওদের অতটা ছোট লোক ভেবো না। তোমার মতো অত চুলচেরা হিসেবে ওরা চলে না। খুব চলে, তা না হলে তোমার এইরকম স্বভাব হয়? এই বাড়ির অর্ধেক মালি তো ও বাড়িতে পাচার। ওদের হলো সেই থিওরি, জমি যার ফসল তার। আমি হলুম ভাগ চাষি। তোমার সয়েলে 12 বছর চাষ করছি, ফসল সব ওই গোলায়, আমার ভাগে বুড়ো আঙুল। একটা হিসেব তোমাদের হিসেব থেকে বাদ পড়ে গেছে, আর সেই হিসেবের বেলায় জেনে শুনে অন্ধ হয়ে থাকাই ভালো। প্রতিমা ঘেস ঘেস করে লাউ কাটতে কাটতে বললে, সেটা কি?
আমার হিসেবে ওদের এখনো অনেক পাওনা। বঙ্কিম মাথায় তেল মাখতে মাখতে বলল, এই যে 12টি বছর তোমাকে ভাত কাপড়ে পুষছি, তার কষ্টই তো বাছাধন করে দেখনি। ডেলি 1 সের চাল, 1 চাকা মাছ, আলু পটল, কপি মূলো, কচু ঘেঁচু, গাজর মাজর, চা চিনি ডাল দুধ, শাড়ি জুতো, সিনেমা থিয়েটার, এসব দেবোত্তর প্রপার্টি থেকে হচ্ছে না গৌরী সেনের ফাইন্যান্সে? তার বদলে সার্ভিস যা পাচ্ছ 4 ডবল। আরে যাও, মাসে 100 টাকা দিয়ে একটা মেয়ে ছেলে রাখলে 24 আওয়ার্স আমার সেবা করতো, তাকে হুকুম করা চলতো, তটস্থ হয়ে থাকতো, তোমার মতো মাথায় চড়ে বসতো না, আমার ব্লাড আর লিক করে দিত না। যে নৌকোয় চড়ে নদী পার হচ্ছে সেটা তলা ফাঁসাবার জন্য আকুলি বিকুলি করতো না। একে কি বলে জানো? সাবোতাস, অন্তর্ঘাত। প্রতিমা আধখানা লাউ ধমাস করে আনাজ রাখার চুবড়িতে ফেলে উহু উহু করে উঠল। বঙ্কিম আর চোখে দেখল আঙুলের মাথা থেকে ঝাঁঝিয়ে রক্ত পড়ছে। প্রতিমা উঠে দাঁড়ালো। কয়েক ফোঁটা গাঢ় লাল রক্ত মেঝেতে পড়েছে। কুঁচো কুঁচো সাদা নরম লাউ জায়গায় জায়গায় লাল। বঙ্কিম আঙুলটার দিকে ঝুঁকে পড়ে বলল, কেটেছে তো? একেবারে অকর্মণ্য, ওয়ার্থলেস টু দি পাওয়ার ইনফিনিটি। একেবারে অকর্মণ্য? সকাল থেকে কানের কাছে বক বক করে মাথা খারাপ করে দিলে কিনা একটা বালা। প্রতিমার চোখে জল। বঙ্কিম আবার অশ্রু জলে বড়ই কাতর হয়ে পড়ে। রক্তের ঊর্ধ্বচাপ ইতিমধ্যেই নামতে শুরু করেছে। আঙুলটার জন্য এখনো কিছু করা দরকার, অন্তত মানবিক কারণে। 12 বছরের জীবন সঙ্গিনী, রাগ করে কতক্ষণ কথার চাবুক মারা যায়? বঙ্কিম বললে, দাঁড়াও দাঁড়াও, ডেটল দিয়ে দি, আগে সাবান দিয়ে ধুই। থাক থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আমার জন্য একেই দেউলে হয়ে গেছো, আমি মরলেই তো তোমার জ্বালা জুড়ে। প্রতিমা হনহন করে শোবার ঘরের দিকে চলে গেল। বঙ্কিম মনে মনে বললে, মানুষের মৃত্যু যদি অতই সোজা হতো, কত বড় বড় দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন মানুষকে জোড়া লাগিয়ে বাঁচিয়ে দিচ্ছে। এ তো সামান্য আঙুলটা একটু কুঁচকে গেছে, সুযোগ পেয়ে গেছে, এইটাকেই এখন মূলধন করে একচোট আপার হ্যান্ড নেবে। তারপর ভাবল, দোষ কি? সে যদি বালা নিয়ে সারা সকাল মাতামাতি করতে পারে, প্রতিমা কাটা আঙুল নিয়ে লড়ে যাবে, এ তো খুব স্বাভাবিক। বঙ্কিম সাবান দিয়ে তেল হাত ধুয়ে তাক থেকে ডেটলের শিশি নিয়ে শোবার ঘরে যখন এসে ঢুকলো, প্রতিমা তখন একখানা ন্যাকড়া দিয়ে বাঁ হাতে ডান হাতের কাটা আঙুলটা জড়াবার ব্যর্থ চেষ্টা করছে। ন্যাকড়াটা ইতিমধ্যে রক্তে লাল হয়ে গেছে। পাকা কলার মতো ঠোসা ঠোসা আঙুলে কি কম রক্ত? বঙ্কিম বললে, দাঁড়াও দাঁড়াও, কি একটা জাতা ন্যাকড়া ডেটল না দিয়ে আঙুলে জড়াচ্ছ? এক্ষুনি বিষিয়ে উঠবে যে। ওঠে উঠবে, আমার উঠবে, তোমার তাতে কি? প্রতিমার কথায় চাবুক খাওয়া লোকের মতো বঙ্কিম টান টান হয়ে গেল। ইস, বচনের ছিঁড়ি দেখো, হারবো বললেই হারেগা, খামচে খুমচে মারেগা। বঙ্কিম হু হু করে শীতল হাসির ঢেউ তুলে বললে, আমার কি, তাই না? একটা কিছু হলে তখন কোন সম্বন্ধী দেখবে? কোনো শালা আসবে না, এই শর্মাকেই ডাক্তার বদ্যি করতে হবে চাঁদু। তোমাকে আর কিছু করতে হবে না, তোমার পয়সা ব্যাংকে ডিম পাড়ুক, আমার জন্য অনেক করেছ, আর করতে হবে না। আমার লজ্জা নেই, তাই পড়ে পড়ে মার খাচ্ছি। আমার বাবা বেঁচে থাকলে এই হাল হতো? জেনেই গেছো আমার তো কোনো যাবার জায়গা নেই, তাই অষ্টপ্রহর ধামসে যাচ্ছ। প্রতিমা বঙ্কিমের দিকে পিছন ফিরে ফুলে ফুলে কাঁদতে লাগলো। বঙ্কিম মনে মনে বললে, কান্না তোমাদের হাত ধরা। সারা জীবনের অশ্রু জল ধরে রাখতে পারলে ভারতবর্ষের শেষ সেবিত এলাকা আরো বেড়ে যেত। না, তা কি করে হয়? চোখের জল তো আবার স্যালাইন। সামুদ্রিক মাছের চাষ হতে পারত, হাঙর কিংবা তিমি লাট খেত। তুলো ডেটলে চুবিয়ে এগিয়ে গেল। অফিসের 12টা বেজে গেল, আচ্ছা ফাঁপড়ে পড়েছি।
বঙ্কিম তুলো আর শিশি হাতে প্রতিমার পেছন থেকে সামনে এগিয়ে গেল। উত্তরটা ঠিকই দিল। আঙুল কাটতে পারে, তা বলে যা খুশি তাই বলে পার পেয়ে যাবে তা তো হয় না। বঙ্কিম বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা বেঁচে থাকলে সব হতো। তিনি থাকলে উনুন ধরিয়ে দিতেন, কারণ মেয়ে বঁটি ব্যবহার করতে জানে না। তিনি বেঁচে থাকলে স্বর্গে অপ্সরারা নৃত্য গীত করত, দুন্দুবি বাজাতো, আর আকাশ থেকে তাক করে এই বাড়ির উপর পুষ্প বৃষ্টি করত। দেখি আঙুল থেকে তোমার নেস্টি কাপড়টা সরাও। প্রতিমা বড় দোকানের শোকেসের ঘূর্ণায়মান প্রদর্শনী চাকতির মতো কিংবা আহ্লাদী পুতুলের মতো আবার ঘুরে গেল। তুলো হাতে ভেবাচাকা বঙ্কিম আবার পেছনে সরে গেল। বঙ্কিম ছাড়বে না। অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে নিজে হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়ে স্বামীর কর্তব্য সে করবেই। এমন কোনো লুপ হোলস সে রাখবে না যার ফাঁক দিয়ে বিবেক বেরিয়ে এসে বলবে নির্দয়, হৃদয়হীন, পাষণ্ড। প্রতিমাকেও পরে খোঁচা মারার সুযোগ সে দেবে না। বঙ্কিম চক্রাকারে ঘুরে আবার সামনে গেল। প্রতিমা আবার ঘুরে গেল। 360 ডিগ্রির খেলা চলছে। ঘড়ির কাঁটাও এদিকে ঘুরছে। শেষে আর কোনো উপায় না দেখে বঙ্কিম খপ করে প্রতিমার হাত চেপে ধরল। চালাকি পেয়েছো না? বুড়ি বয়সে ইয়ার্কি হচ্ছে। জানো আমার সময়ের দাম আছে, অফিস বেরোতে হবে। প্রতিমা হাতটা ছাড়াবার চেষ্টা করতে করতে বলল, কে তোমাকে আটকে রেখেছে? যাও না অফিসে, চলে গেলেই পারো। চলে গেলেই পারো? বঙ্কিম ভেঙচে উঠল। আহ্লাদে পুতুলের মতো কোমর দুলিয়ে দুলিয়ে না ঘুরে আঙুলে ওষুধটা লাগাতে দিলেই পারো। প্রতিমা প্রাণপণে হাতটা ছাড়াবার চেষ্টা করতে করতে বলল, দয়া করে আমার হাতে ওষুধ লাগাবার চেষ্টা করে তোমার মূল্যবান সময় নষ্ট করতে হবে না। আমার চরকায় আমিই তেল দেব। ইট ইজ মাই চরকা, তেল আমাকেই দিতে হবে। 12 বছরের ইজমেন্ট রাইট। জমির মালিক আমি, ইউ আর মাই জমিদারি। বঙ্কিম ভীষণ ক্ষেপে গেছে। ওষুধ লাগাবেই। প্রতিমা আপ্রাণ চেষ্টা করে খামচি করেও যখন দেখলে বঙ্কিমের শক্ত মুঠো আলগা হচ্ছে না, তখন একেবারেই প্রাকৃতিক কায়দায় খ্যাঁক করে বঙ্কিমের হাতে কামড় বসিয়ে দিল। খুব জোরে নয়, অনেকটা কুকুরের আদুরে কামড় কিংবা লাভ বাইটের মতো। সুখের সময় এই কামড়ের আলাদা অর্থ হতে পারত, ঝগড়ার সময় এই সামান্য কুটকুট কামড়েরও অন্য মানে। বঙ্কিম হাত আলগা তো করলই না, বরং আরও জোরে চেপে ধরে বললে, অতই সোজা না, কামড়াও, যত পারো কামড়াও। তলপেটে 16টা ইঞ্জেকশন নেব, সেও ভি আচ্ছা, তবু দেখব কতটা নিচে তুমি নামতে পার। যেমন কুকুর তেমনি মুগুর। ওই দাঁত আমি হাঁ করিয়ে উকো দিয়ে ঘষে ঘষে ফোকলা করে দেব। কড়মড় করে মাংসের হাড় চিবনও জন্মের মতো ঘুচিয়ে দেব। প্রতিমা এতখানি হাঁ করে বঙ্কিমের হাতটা ধরেছিল ঠিকই, তবে সেটা যতটা ভয় দেখাবার জন্যে ততটা কামড়াবার জন্যে নয়। বঙ্কিমের মনে হচ্ছিল ফোকলা দিদিমা যেন তার হাতটা পাগলাচ্ছে। প্রতিমারও হয়েছে মহাবিপদ। কতক্ষণ কামড়ে বসে থাকবে? সে তো আর কচ্ছপ নয় যে মেঘ ডাকলে তবে ছাড়বে। বঙ্কিম ডেডলক অবস্থাটা কাটাবার জন্য বললে, যত চাপ পড়বে তত রক্ত বেশি বেরোবে। ছেলে মানুষই করার বয়স আর আমাদের নেই। মাথা ঠান্ডা করো। যে কোনো এক পক্ষকে আত্মসমর্পণ করতেই হবে। যেহেতু তুমি আহত, সেই হেতু পরাজয় তোমারই। আমি তোমার ভালো করতে এসেছি, ভালোরই জয় হয়। ধর্মে, নাটকে, উপন্যাসে সর্বত্রই এক বিধান। প্রতিমা বাধ্য হয়েই পাগলা পাগলি বন্ধ করে মুখ সরিয়ে নিল। মুখের লালায় বঙ্কিমের হাত ভিজে। পরাজিত প্রতিমা খাটের উপর ধড়াস করে শুয়ে পড়ল। এছাড়া আর কি করবে? গোহারান হেরেছে। বঙ্কিম ওষুধ লাগিয়ে দিল। ইস, বেশ কেটেছে, কয়েকদিন জবরদস্ত ভুগবে। আলমারি খুলে ফার্স্ট এড বক্স থেকে ব্যান্ডেজ বার করে বঙ্কিম দক্ষ হাতে আঙুলে জড়িয়ে দিল। আঙুলটা বেশ গোদা হয়েছে। নাও, এখন লাগেজের মতো পড়ে থাকো। আমার কাজ শেষ। এটিএস নিতে হবে নাকি? লম্বা বঁটির কাটায় কি আর এমন হতে পারে?
হলে বুঝতে হবে ভাগ্য। বঙ্কিম বাথরুমে ঢুকে পড়ল। পেটটাকে এখন খোঁচাখুচি করতে হবে, সলিড পাথরের মতো হয়ে আছে। না, বয়স সত্যিই বাড়ছে, সামান্য খাওয়াও আর সহ্য হচ্ছে না। তলপেটে গোটা কত ঘুষি চালালো, প্যাঁক প্যাঁক করে বার কত টিপল। না, পেটও অভিমান করে বসে আছে। নিজের পেটই কথা শুনছে না, ডিসওবিডিয়েন্ট। পরের বাড়ির মেয়ে কথা শুনবে? গ্রেট এক্সপেকটেশন বন্ধু। গুমোট পেট নিয়ে কি আর রাস্তায় বেরোনো যায়? বাড়িতে বসে থাকবারও উপায় নেই, আগুন জ্বলছে ধিকি ধিকি। যাক, চানটা তো করা যাক। স্নান সেরে বঙ্কিম ঢকঢক করে কয়েক গ্লাস জল খেল। 6 চামচ ভাস্কর লবণ। একেই বলে সুখে থাকতে ভূতে কিলানো। বাবুরা সব বিয়ে করবেন আর ছাইপাশ খাইয়ে মানুষের সুস্থ শরীরকে ব্যস্ত করে তুলবেন। অনেকটা সেই ইলিসিট লিকার খাওয়ার মতো কেস। না খেলে বলবে বড়লোকি চাল হয়েছে শালার। এইবার আসছে পরপর অন্নপ্রাশন। বড় বাজারে স্টিলের বাসনের দোকান তো বাঁধাই আছে। আজকাল দোকানে গিয়ে দাঁড়ালেই কাজ হয়ে যায়। মালিক জানে লোকে কি চায়। একটা ছোট থালা, মুচকে গেলাস আর বাটি। প্যাক করকে দাও। সোনালি রোলেক্স রিবনের বাহার। প্যাকিং চার্জ এক্সট্রা 2 রুপিস বাবু। আবার সেই লুচি, ঘি ভাত, আঁশটে মাছ, এঁচোড়, টেনে ছেঁড়া যায় না মাংস, মাছ, দই, বোঁদে, পাঁপড়, চাটনি, রসগোল্লা। ওয়া! খাবার কথা মনে হতেই গা গুলিয়ে উঠেছে। 4 গ্লাস জল পেটে ঢেউ খেলিয়ে দিচ্ছে, তার উপর ভাসমান ভাস্কর লবণ। হিঙের ঢেকুর উঠছে। সংসারেও মিউটিনি, পেটেও মিউটিনি। বড় 1 গ্লাস লেবুর জল খেতে পারলে হতো। কে করে দেবে? বিদ্রোহী প্রতিমার আঙুল ফুলে কলা গাছ। তিনি এখন নতুন চাল চালার জন্য প্রস্তুত হচ্ছেন। যত বেলা বাড়ছে বঙ্কিমচন্দ্র ততই কাবু হয়ে পড়ছে। ঘন ঘন ঢেকুর। ওয়াক ওয়াক করে সব ওয়াক আউট করে পেটের অ্যাসেম্বলি থেকে বেরিয়ে আসতে চাইছে। বাথরুম ঘর, ঘর বাথরুম, ঘণ্টাখানেক এই চলল। উফ, আই অ্যাম টেরিবলি সিক মাই লর্ড। প্রতিমার চোখের সামনে দিয়ে বঙ্কিমের আসা যাওয়া। সকালের মতো টানটান বুক নেই, গলা দিয়ে চিঁচি শব্দ বেরোচ্ছে। হায় ভগবান, ক্রমশই কুঁজো হয়ে আসছি। অদ্বৈ শেষ রজনী, মাগো। ফনফন করে পাখা ঘুরছে। বঙ্কিম খাটে চিৎপাত। ঘণ্টাখানেক হিসেব রাখতে পেরেছিল। তুমি আঙুল কেটে টেক্কা মারতে চেয়েছিলে, আমি মিনি কলেরা দিয়ে স্কোর করে বেরিয়ে গেলুম। একেবারে দেহ ছেড়ে বেরিয়ে যেও না মানিক। অন্তর বঙ্কিমকে বঙ্কিমের রিকোয়েস্ট। দিন ক্রমশ বাদুড়ের ডানার মতো ঝুলে আসছে। প্রতিমা আশেপাশে আছে, কাছাকাছি নেই। দুজনের মাঝখানে সোনার বালার গোল ফোকর, স্বর্ণ ব্যবধান। শেষের সেদিন অতি ভয়ঙ্কর। পা দুটো ঠান্ডা হয়ে আসছে। ও খাট আর বিছানাটা তো শ্বশুরবাড়ির সম্পত্তি, এর উপর মরাটা তো ঠিক হবে না। প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে দাম কেটে নেবে। নেমে শুই বাবা। বঙ্কিম মেঝেতে শতরঞ্জির উপর নেমে এলো। এটা নিজের পয়সায় কেনা, এখানে সে বুক ফুলিয়ে তাল ঠুকে মরতে পারে। দেহটাও আমার, শতরঞ্জিটাও আমার, কোনো শ্যালকের সম্পত্তি নয়। মেঝেতে শুয়ে তেমন দৈহিক আরাম না হলেও বেশ মানসিক আরাম বোধ করল। ভেতর থেকে তার অন্তরাত্মা বলে উঠল, আরে ইয়ার, তলায় শক্ত জমি, মাথার উপর নীল আকাশ, ব্যাস এর চেয়ে ভালো আর কি আছে। সকাল থেকেই তো পবন আহার করে পওহারি। এ যাত্রা যদি বেঁচে যাও, এই শুদ্ধ শরীরের উপরেই আগামী বিশুদ্ধ জীবনের ফাউন্ডেশন স্টোন পোঁ পোঁ প্যাঁপড় পোঁ করে লে করো। জীবনটাকে ওই প্রতিমা, বালা, বিয়ে, ভাত, শ্রাদ্ধে বরবাদ করো না। আমাকে বেরোতে দাও, ফাটতে দাও, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট হতে দাও।
তুমি হঠাৎ নেমে শুলে কেন? প্রায় 10 ঘন্টা পরে প্রতিমার কণ্ঠে যেন একটু দরদ। আর কি, আমার আর হবে না দেরি। আমি শুনেছি ওই বাজে বাজে তোমার ভেরি। আমি শুনতে পাচ্ছি, ডাক এসেছে, চলে আয়। প্রতিমা আকুল হয়ে ব্যান্ডেজ করা হাত বঙ্কিমের কপালে রাখল। বঙ্কিম তখন বলছে, তাই তো নেমে এলুম। খাট আর বিছানাটা তো আমার নয়, ও তো চলে যাবে। এখান থেকে বের করার সুবিধে। শতরঞ্জিতে রোল করে খাটিয়াল আদায় করে দাও। প্রতিমা নাক টানার মতো একটু শব্দ করল, হাতটা মাথার চুলে স্থির। বঙ্কিম আর একটু অ্যাড করল, বাড়িটা রইল, কিছু টাকাও রইল। অবশ্য তোমার ভোগে লাগবে না। তোমার ভাইয়েরা দখল করে তোমাকে একটা লাথি মারবে। ছেলেটা আর মেয়েটার জন্যই ভাবনা। মামাদের ছেলে মেয়ে ধরে 5 মাস খেটে পাত পুরনো হয়তো একটু জুটবে। বড় হলে ফুটপাত গতি। হা ভগবান। বঙ্কিমের কথা বলতে প্রকৃতই কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তা না হলে ভবিষ্যতের ছবি আরো গাঢ় রঙে রেখায় আঁকার ইচ্ছে ছিল। প্রতিমা ইতিমধ্যে বেশ বার কতক ফোঁস করেছে। বঙ্কিম উপুর হয়ে একপাশে ঘাড় কাত করে চোখ বুজিয়ে শুয়ে আছে। খাও, মাঝরাতে ভ্রাতার বউ ভাতে হাঁড়ি দই খাও। সর্দি হবে না, নিমোনিয়া হবে। এখন আর কি, আহ্লাদের সময় বাপের বাড়ি, অসুখ নেবা ডাক্তার বদ্যি শ্বশুর বাড়ি। তখন বঙ্কিম আছে, গামছা আছে, বঙ্কিমের ঘাড় আছে, শাশুড়ি আছে। প্রতিমার সর্দি নয়, আসলে সে অল্প অল্প কাঁদছে, মনে দুঃখ হয়েছে। বঙ্কিম একটু মৃত্যুর কথা বলেছে। সাদা থান, শাখাহীন হাত, সিঁদুর শূন্য সিঁথি, মাছ শূন্য দিন। আহা, বড় কষ্ট গো। পঙ্গু হয়েও ঘোষালবাবুর মতো পড়ে থাকো বেরসোর নিয়ে। সে বাটে বা আমার ধাতে নেই। সকাল সন্ধে দুমুঠো গিলিয়ে দেব, তারপর মার দেওয়া জর্দা আর 2 কিলি পান মুখে ঠুসে সিনেমা যাত্রা। প্রতিমা কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করল, এইবার একটু ঘোল খাবে? ঘোল? ঘোল আর মুখে কেন? এতকাল তো মাথাতেই ঢেলে এসেছ। আহ, এই অসুস্থ অবস্থায় বাঁকা কথা বলতে নেই। শরীরে আর কিছুই নেই। কয়েকদিন একটু শক্তি করে না, তারপর আবার হবে। ভূতের মুখে রাম নাম। এ যাত্রা যদি টিকে যাই, সন্দেহ আছে। তাহলে সাপ বলে রাখছি, তোমার বাপের বাড়িতে জল পর্যন্ত খাবো না, সব বিষাক্ত। তুমি যাবে, সন্দেশের বাক্স আর উপহারের মোড়কটি নামাবে, থাকতে হয় থাকবে তুমি, আমি আর ওর মধ্যে নেই। তবে একটা সুবিধে, এমনি ওরা কখনই আদর করে ডাকেন না। এই বিয়ে পালা পার্বণেই জামাইয়ের খোঁজ পড়ে। লাটের টাকায় লাটের মালের আদর হয়ে যায়। উড়ো খই গোবিন্দায় নম। প্রতিমার দাঁত কিড়মিড় করছিল, অন্য সময় হলে লেগে যেত। কোনো রকমে সামলে নিল। সামলে নিয়ে বললে, বালার শোকটা ভোলবার চেষ্টা করো। বালার ডবল আমি বাগিয়ে এনেছি, পরে হিসেব করে দেখো। প্রণামীর কাপড় যেটা আমাকে দিয়েছে 60-70 টাকা হবে। কালকে প্রেজেন্টেশন যা পেয়েছিল তার থেকে 2টো শাড়ি, একটা লেডিস রিস্ট ওয়াচ ঝেপে এনেছি। তাহলে 60 আর 60 কত হলো? 180। হ্যাঁ, 180 আর ঘড়িটা ধরো 200, তাহলে 380। তাছাড়া বিয়ের আগে ছোটদাই এমনি 150 দিয়েছিল। সেটা তো আবার মেজদার ধার শোধে চলে গেল। ও হ্যাঁ, তাহলে ফোল্ডিং ছাতাটা ধরো 60-70 হবে। তারপর একটা বড় স্টিলের থালা আর বাটি আটকে রেখেছি, ওগুলোও দেব না। বঙ্কিমের ভেতরে যেন একটু শক্তি আসছে, দুর্বল ভাবটা যেন কেটে যাচ্ছে। মাথাটা মেঝে থেকে অল্প একটু তুলে দেখল
না, তেমন বোঁ করে ঘুরে গেল না। প্রতিমা বললে, আমাকে কি তুমি এতই ক্যাবলা ভাবো? তুমি কি ভাবো আমি মাল চিনি না? তোমার সব শালাকে আমি হাড়ে হাড়ে চিনি। এক হাতে যেমন দিচ্ছি, আর এক হাতে তেমনি আদায় করে নিচ্ছি। 2-4 টাকা এদিক ওদিক হতে পারে, তাও ঠিক উসুল করে নেব। মার পঞ্চরত্নের আংটিটা বাগাবার তালে আছি। আর এবার থেকে বলে রাখছি, ভাতে স্টেনলেস নয়, স্রেফ ওই অ্যালুমিনিয়াম। বঙ্কিম উপর থেকে চিত হয়ে বলল, কাঁচকলা দিয়ে ন্যাংলা শিঙি মাছের ঝোল আর সরু চালের ভাত খাবো। প্রতিমা বললে, রাত 9টার সময় ন্যাংলা আর পাবে কোথায়? এখন চিঁড়ে দই দিয়ে চটকে খাও। কাল সকালে দাম বুঝে মাছের ব্যবস্থা হবে, তা না হলে স্রেফ গাঁদাল পাতার পাতলা ঝোল। বঙ্কিম ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মন বললে, এ ওম্যান হ্যাজ মাল্টি সাইডস। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।